আচ্ছা, আমরা জানি যে এ সমান এল প্লাস ওই। এতে হচ্ছে অ্যাসেট মানে সম্পদ, এলতে লায়াবিলিটি মানে দায়, এবং ওইতে অনার্স ইকুইটি। এখন এই ওই কে ভাঙলে আমাদের এই চারটা আইটেম পাওয়া যায়, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। সিতে বোঝায় ক্যাপিটাল মানে মূলধন, আর তে রেভিনিউ মানে আয়, ইতে এক্সপেন্স মানে ব্যয়, ডিতে ড্রয়িং মানে উত্তোলন। এখন দেখেন এই যে সমীকরণটা, যদি এটা আমরা মাইনাস গুলাকে সমানের আগে নিয়ে যাই তাহলে দাঁড়ায় এ প্লাস ই প্লাস ডি, এবং এই পাশে থাকে কি এল প্লাস সি প্লাস আর। অর্থাৎ এই জায়গা থেকে যখন আমরা এই যে সবগুলা প্লাস প্লাস সাইড করে ফেলছি, এখান থেকে আমাদের দুইটা জাবেদার রুল চলে আসছে। এই জায়গা দেখেন আছে কি কি, এতে অ্যাসেট, ইতে এক্সপেন্স, আর ডিতে ড্রয়িং। অ্যাসেট মানে সম্পদ, এতে এক্সপেন্স মানে ব্যয়, এবং ডিতে ড্রয়িং মানে উত্তোলন। এই তিনটা জিনিস যদি ইনক্রিজ হয় মানে বৃদ্ধি পায়, তাহলে বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। আর যদি ডিক্রিজ হয় মানে কমে, তাহলে কি হবে? ক্রেডিট। তাইলে আমরা বুঝলাম কি সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই তিনটা জিনিস বৃদ্ধি পেলে ডেবিট এবং কমলে পরে ক্রেডিট। অপরদিকে এল প্লাস সি প্লাস আর লাইবিলিটি, তারপরে সিতে ক্যাপিটাল এবং আরতে রেভিনিউ। এই লাইবিলিটি, ক্যাপিটাল এবং রেভিনিউ এই তিনটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর কমলে পরে ডেবিট। এখন হচ্ছে আমাদের কথা হচ্ছে আমরা এই যে মোট 6টা আইটেম, এর মধ্যে ড্রয়িং তো নিজে স্বতন্ত্র, উত্তোলন বোঝায়। আর যে 5টা আইটেম, এই 5টা আইটেমকে আমরা চিনি। এই 5টা আইটেমকে আমরা সবাই চিনি যে অ্যাসেট কোনগুলা, এক্সপেন্স কোনগুলা, লায়াবিলিটি কোনগুলা, ক্যাপিটাল কোনটা, রেভিনিউ কোনটা। জি জি। আচ্ছা না সবাই মোটামুটি চিনি, ওই যে এক ভাই নতুন আসছেন যিনি বলছিলেন আচ্ছা অনেকে হয়তো হ্যাঁ হ্যাঁ, এইভাবে আমি আমাকে একটু আলোচনা ডিটেলস বলেন। আচ্ছা, অ্যাসেটস বলতে হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ কোনগুলা? যেমন ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, বিল্ডিং, ইকুইপমেন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ আমি যার কাছে টাকাটা পাবো তাকে বলা হয় কি জি অ্যাকাউন্ট রিসিভেবল। এগুলো হচ্ছে সম্পদ। এটা হচ্ছে জি এক্সপেন্স। এক্সপেন্স বলতে খরচ, যেমন খরচ কি কি? স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স ইত্যাদি যে খরচগুলো থাকে। এরপরে লায়াবিলিটি। লায়াবিলিটি বলতে বোঝায় আপনার কাছে যদি কেউ টাকা পাবে সেটাই হচ্ছে লায়াবিলিটি। যদি কোনো ব্যক্তি আপনার কাছে টাকা পায় তাহলে সেটা হচ্ছে কি লায়াবিলিটি। লায়াবিলিটি। এখন যেমন এটা কি কি হইতে পারে? যেমন হইতে পারে অ্যাকাউন্ট পেয়েবল, যে আপনার কাছে টাকাটা পাবে। হইতে পারে ব্যাংক ওভারড্রাফট। হইতে পারে কোনো মজুরি কারোর শ্রমিকের পাওনা হয়েছে, আপনি সেটা পরিশোধ করেন নাই, যেটাকে বলা হয় বকেয়া মজুরি। হইতে পারে কোনো স্যালারি পাওনা হয়েছে কারোর, আপনি স্যালারিটা দেন নাই, সেটা হচ্ছে বকেয়া বেতন, এটা হচ্ছে আমার দায়। আর সিতে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে মালিক যা বিনিয়োগ করবে সেটাই মূলধন, মালিক প্রতিষ্ঠানে যা আনবে সেটাই মূলধন। আর আরতে হচ্ছে রেভিনিউ। রেভিনিউ বলতে একটা প্রতিষ্ঠানের আয় কি কি থাকতে পারে? যেমন সেলস, সেলস করলে কি হয়? আয় হয়। এরপরে থাকতে পারে আপনার কমিশন রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, এগুলো হচ্ছে আপনার আয়। আর আয় যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে কি ক্রেডিট, আর কমলে পরে ডেবিট। এখন আমরা আসি জার্নাল। জার্নাল অর্থ হচ্ছে জাবেদা। দেখেন সাধারণ অর্থে হিসাবের প্রাথমিক বইকে জাবেদা বলে। সাধারণ অর্থে হিসাবের প্রাথমিক বইকে জাবেদা বলে। এরপরে দেখেন জাবেদার তো আমাদের শর্ট নোট আসে না লাস্টে? শর্ট নোট আসতে পারে যে জাবেদা। জাবেদা কি? আপনি এটুকু লিখলে পরে আনা। সাধারণ অর্থে হিসাবের প্রাথমিক বইকে জাবেদা বলে। লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদার সংজ্ঞাটা আমরা কি বলতে পারি? লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রমানুসারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদা হচ্ছে প্রকারভেদে আসলে জাবেদা প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে জেনারেল জার্নাল আর একটা হচ্ছে স্পেশাল জার্নাল। জাবেদা প্রধানত দুই প্রকার, জেনারেল জার্নাল আর স্পেশাল জার্নাল। স্পেশাল জার্নাল। জেনারেল জার্নালের মধ্যে থাকে অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় জাবেদা, কারেকশন এন্ট্রি, ভুল সংশোধনী জাবেদা, ক্লোজিং এন্ট্রি, সমাপনী জাবেদা, রিভার্সিং এন্ট্রি, বিপরীত দাখিলা।
আর জেনারেল জার্নাল কিন্তু নিজেও একটা এক প্রকারের জার্নাল। তো জেনারেল জার্নালের আন্ডারে আরো কিছু জাবেদা থাকে, সেটা কি কি? অ্যাডজাস্টিং এন্ট্রি সমন্বয় দাখিলা, কারেকশন এন্ট্রি সংশোধনী দাখিলা, ক্লোজিং এন্ট্রি সমাপনী দাখিলা, আর রিভার্সিং এন্ট্রি বিপরীত দাখিলা। আর স্পেশাল জার্নালকে 6টা ভাগে ভাগ করা যায়, তবে বর্তমানে প্রথম 4টা হচ্ছে, অনেক বইতে লাস্টের 2টাকে আউট করে দিছে, অর্থাৎ প্রথম 4টা ভাগে ভাগ করে, আবার অনেকে 6টা ভাগে ভাগ করছে। কি কি? সেল জার্নাল বিক্রয় জাবেদা, পার্সেস জার্নাল ক্রয় জাবেদা, ক্যাশ রিসিভ জার্নাল নগদ প্রাপ্তি জাবেদা, ক্যাশ পেমেন্ট জার্নাল নগদ প্রদান জাবেদা, পার্সেস রিটার্ন জার্নাল ক্রয় ফেরত জাবেদা, সেলস রিটার্ন জার্নাল বিক্রয় ফেরত জাবেদা। তবে জাবেদায় প্রতিটা লেনদেনের ব্যাখ্যা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। জাবেদায় কি প্রতিটা লেনদেনের ব্যাখ্যা দেওয়া বাধ্যতামূলক। এরপরে দেখেন বলছে টেবিল ফর জার্নাল এন্ট্রি। আসলে জাবেদার ছকটা কেমন আমরা অনেকেই জানি। তারপর আমি লিখছি নেম অফ দা কোম্পানি, প্রথমে প্রতিষ্ঠানের নাম এবং তারপরে কি জেনারেল জার্নাল। জাবেদার ছকে মূলত আসবে কি কি? ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটা হচ্ছে জাবেদার একটা কমন ছক। এরপরে আসি লেজার। লেজার অর্থ হচ্ছে খতিয়ান। খতিয়ান কি? খতিয়ান হলো হিসাবের পাকা বই। খতিয়ানকে বলা হয় হিসাবের পাকা বই। খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়। খতিয়ানকে বলা হয় সকল বইয়ের রাজা। এর সংজ্ঞায় গেলে আরো বলতে পারি যে কোনো প্রতিষ্ঠান কর্তৃক রক্ষিত হিসাব খাত সমূহকে খতিয়ান বলে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যে হিসাব খাত সমূহের হিসাব সংরক্ষণ করে সেটাই হচ্ছে কি? খতিয়ান। খতিয়ান মূলত 2 প্রকার, যথা 1 সাধারণ খতিয়ান আর 2 সহকারী খতিয়ান। আমরা নরমালি যে খতিয়ানগুলো করি এটাই হচ্ছে সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ানটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাকাউন্ট পেয়েবল এর মধ্যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে তাদের জন্য যদি আমরা আলাদা আলাদা কোনো খতিয়ান প্রস্তুত করি তাদেরকে বলা হয় সহকারী খতিয়ান। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল কি? অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমি যার কাছে টাকা পাবো, এটা একটা সম্পদ। এর মধ্যে হইতে পারে রহিমের কাছে পাবো, করিমের কাছে পাবো, জালালের কাছে পাবো ইত্যাদি। এই রহিম, করিম, জলিল এইগুলোর নামে যদি আলাদা আলাদা কোনো খতিয়ান প্রস্তুত করি সেটাকে বলা হয় সহকারী খতিয়ান। দেখেন খতিয়ানের ছকটা কেমন। আমরা খতিয়ান করার সময় প্রথমে কি জেনারেল রেজার্ভ, প্রথমে যে অ্যাকাউন্ট করব সে অ্যাকাউন্টের নাম, আমি সাপোজ একটা নাম লিখছি ক্যাশ অ্যাকাউন্ট। দেখেন খতিয়ানের ছকটা কেমন। তার আগে আরেকটু বলি, খতিয়ানটা হচ্ছে 2 ভাবে প্রস্তুত করা যায়। একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। আমরা এখন আমাদের কোনো পদ্ধতি উল্লেখ করে দেয় না, যার কারণে আমাদের আধুনিক পদ্ধতিতে করাটাই সহজ হয়। আমি যে ছকটা করছি এটা হচ্ছে আধুনিক পদ্ধতি। এর মধ্যে কি কি থাকবে? ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এবং তারপরে হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সকে 2টা ভাগে ভাগ করতে হয়, ডেবিট আর ক্রেডিট। তাহলে খতিয়ানের ছকটা কেমন? ডেট, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স, ডেবিট এবং ক্রেডিট। এরপর আসছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স দেখেন, ট্রায়াল ব্যালেন্স মানে হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিলটা কি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে হিসাব সমূহের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। তাকে রেওয়া মিল বলে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে হিসাব সমূহের যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলে। রেওয়া মিলের ছকটা কেমন হয় একটু দেখেন। নেম অফ দা কোম্পানি, প্রথমে প্রতিষ্ঠানের নাম, তারপরে ট্রায়াল ব্যালেন্স এবং তারপরে তারিখটা লিখতে হয় রেওয়া মিলে। এই আপনাদের কিন্তু এই ছোট ছোট ভুলগুলো অনেক সময় ধরে, আর এই ছোট ছোট ভুলগুলো ধরার কারণে অনেকেই অ্যান্সার সম্পূর্ণ করে আসে কিন্তু তার ঠিক মতো মানে প্রত্যাশিত মার্কস আসে না। এর মধ্যে কি কি থাকে? সিরিয়াল নো, পার্টিকুলার, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই হচ্ছে একটা রেওয়া মিলের ছক। আপনাদের বিগত সাল অ্যানালাইসিস করলে দেখা যায় এই জাবেদা, খতিয়ান, রেওয়া মিল এবং ইকুয়েশন মিলে এমন কোনো বছর নাই যে আপনাদের এখান থেকে অঙ্ক আসে নাই। যদিও যদি কোনো অঙ্কে জাবেদা, খতিয়ান এবং রেওয়া মিল একসাথে যায় সেটা একটু অঙ্কটা একটু করতে টাইম লাগে, এটা সত্যি। কিন্তু দেখেন এমন কোনো বছর নাই যেটা আসে নাই। আর আমার কাছে মনে হয়েছে যে
হিসাব বিজ্ঞানের জাবেদার থেকে সহজ আর কিছু নাই। জি। আমরা প্রথমেই দেখেন 2020 জুন 4 2020 সালের জুন মাসে যে পরীক্ষা হয়েছে তার 4 নাম্বার কোশ্চেন। সবাই একটু কোশ্চেনটা বের করবেন প্লাস খাতা বের করবেন। স্যার কোশ্চেনটা তো আমার কাছে নাই স্যার। আচ্ছা, কোশ্চেনটা নাই তাই তো? জি স্যার। জি আমার কাছেও নেই। আচ্ছা, এজন্য স্যার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারলে সবচেয়ে আমাদের সুবিধা হতো। আমি হোয়াটসঅ্যাপে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা সবাই খাতায় একটা জাবেদার শখ করেন। জি সবাই কি জাবেদার শখ করছেন? জি স্যার। আচ্ছা, দেখেন আমি আপনাদের স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন যে একটা প্রতিষ্ঠানের নাম লেখা আছে। জি রিল্যাক্স কর্পোরেশন। রিল্যাক্স কর্পোরেশন। জেনারেল লেজার। দেখেন প্রশ্নটা চলে গেছে সবার কাছেই, অর্থাৎ আমাদের গ্রুপে যে ছিল গ্রুপে দেখেন দিয়ে দিছি আমি। তাইলে দেখেন 2020 সালের আগে জুনের যে পরীক্ষা হয়েছে আমি শুধু এই প্রশ্নটাই দিচ্ছি। দেখেন 4 নাম্বার কোশ্চেন আগে যান, সবাই একটু কোশ্চেনটাকে দেখতে হবে। সবাই একটু কোশ্চেনটা একটু আগে দেখেন। জি স্যার বের করছি। হ্যাঁ, কোশ্চেনটা দেখেন কোশ্চেনটা কি বলছে। আমরা আগে অঙ্কটা একটু করব। দেখেন বলতে দা ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন আর কমপ্লিটেড ডিউরিং জানুয়ারি 2020 বাই রিল্যাক্স কর্পোরেশন এ রিটেইলার অফ উডেন ফার্নিচার। বলছে রিল্যাক্স কর্পোরেশন 2020 সালে জানুয়ারি মাসে নিচের লেনদেনগুলো সম্পূর্ণ করে। সে একজন কাঠের ফার্নিচারের পাইকারি ব্যবসায়ী। কাঠের ফার্নিচারের সে কি পাইকারি ব্যবসায়ী। খুচরা বিক্রেতা। আচ্ছা, এরপরে দেখেন কিছু ট্রানজাকশন দেয়া আছে। এরপরে রিকোয়ার্ডটা একটু সবাই দেখি। রিকোয়ার্ডে দেখেন বলছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন। বলতেছে উপরের লেনদেনগুলো জাবেদা করো। বিতে বলছে পোস্ট দ্য ট্রানজাকশন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেজার অ্যাকাউন্ট। বিতে বলছে আপনারা সঠিক খতিয়ানে পোস্টিং করেন। এবং সিতে বলছে ট্রায়াল ব্যালেন্স করতে। সিতে বলছে ট্রায়াল ব্যালেন্স করতে। তাহলে প্রথমটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। জাবেদা, তারপরটা খতিয়ান এবং তারপরটা হচ্ছে রেয়ামিল। এখন আমরা তাহলে জাবেদার একটা শখ করি। জাবেদার শখ করছি রিল্যাক্স কর্পোরেশন জেনারেল জার্নাল। রিল্যাক্স কর্পোরেশন জেনারেল জার্নাল। আমরা যারা এই জাবেদা সম্পর্কে ধারণা আছে বা জাবেদা আমরা পারি, তারা আমরা একটু জাবেদাগুলো করে ফেলি। কারণ আমার কাছে মনে হয় যে এখন তার কারোর হাতে এটা উত্তর নাই। তাহলে আমরা করতে গেলে যদি আমাদের কোনটাও সমস্যা হয় সেটা আমরা ধরতে পারবো। আর যারা যে আমরা একদম নতুন, আমাদের সমস্যা মনে হয় আমি করে দিব, সমস্যা নাই। না, জানুয়ারির 1 তারিখে যেটা আছে এখানে, হ্যাঁ এখানে তো সবগুলো ব্যালেন্স দেয়া আছে। হ্যাঁ, এটার যদি আমি বলবো এটা যদি জাবেদা আমরা করি তাতেও সমস্যা নাই, যদি আমি এটা জাবেদা না করি তাতেও সমস্যা নাই। তবে একটা কথা আছে, যেহেতু এটা বলছে উপরে বলছে দা ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন আর কমপ্লিটেড, নিচের লেনদেনগুলো আমাদের সম্পূর্ণ হয়েছে।
এই নিচের লেনদেনগুলোর মধ্যে যেহেতু জানুয়ারি 1 তারিখটা দেয়া আছে, এই ক্ষেত্রে জাবেদাটা করাই বেটার। তবে যদি এটা আমি না করি তাতেও কিন্তু আমার কোনো সমস্যা নাই, কারণ 1 তারিখে এটা দেয়া আছে কি ব্যালেন্স। এক তারিখে ব্যালেন্সেরও কি তাহলে আমাদের জাবেদা করতে হবে? এখানে তো আসলে কোনো ট্রানজাকশন কথা বলে নাই, ব্যালেন্স গুলো বলছে। হ্যাঁ, এখন আমি সেটাই তো বললাম, যদি এটা আমি জাবেদা যদি করি তাতেও সমস্যা নাই, এটা জাবেদা না করলেও সমস্যা নাই। তো অনেক সময় আমাদের অনেক অঙ্কে এইরকম ব্যালেন্স মানে বলে যে সে ক্যাশ এত টাকা এত এত নিয়ে ব্যবসা শুরু করছে। আমি মূলত এটা দেখানোর জন্য এটা আরো করে রাখছি, এটা জাবেদা করলেও হবে না করলেও হবে। আচ্ছা আচ্ছা, মানে এটা জাবেদা করলেও হয় না করলেও হয়, তাই হ্যাঁ, তো? কারণ 1 তারিখে তো এটা আমার আগের মাসের ব্যালেন্স, মূলত আগের যে মাসে সে শেষ করে এই ব্যালেন্সটা তার আছে, এই ব্যালেন্সের জন্য কোনো জাবেদা করা লাগে না। আবার যদি আমরা কেউ করি তাতেও আমাদের ভুল নাই। মানে এইটা তো আমার দরকার হবে সম্ভবত ট্রায়াল লেজারে গিয়ে, তাই না? লেজারে করতে গিয়ে তখন আমি শুধু ব্যালেন্স নামে লিখে যাব, কারণ এটা তো 1 তারিখ। ব্যালেন্স বিডি দিয়ে যাবো। আমরা একটু জানুয়ারির 1 তারিখটা যারা আমরা নতুন আছে আমরা একটু দেখি, আর আমরা যারা পারি তারা আমরা একটু পড়ে যাই। 1 তারিখে বলছে স্টার্টেড দ্য মান্থ উইথ দ্য ফলোইং ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্সের মধ্যে তার কি কি ছিল? ক্যাশ ছিল 1 লাখ, ক্যাশটা সম্পদ, আর সম্পদটা কি হয়? ডেবিট হয়, এজন্য ক্যাশ ডেবিট। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কি সম্পদ, তাই এটাও কি ডেবিট। এরপরে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ক্রেডিট, ক্রেডিট গুলো আমরা আগে ডেবিট গুলা লিখে নিয়ে তারপরে ক্রেডিট গুলা লিখবো। এরপর আছে ইনভেন্টরি, ইনভেন্টরি মানে হচ্ছে মজুদ পণ্য বা পণ্য। ইনভেন্টরি মানে কি? মজুদ পণ্য বা পণ্য। ইনভেন্টরি মানে হচ্ছে মজুদ পণ্য বা পণ্য। দেখেন কত আছে, এটা কি সম্পদ, ইনভেন্টরিটা কি সম্পদ, তাহলে সম্পদ থাকলে কি ডেবিট। এরপর আছে ফার্নিচার, ফার্নিচারটা সম্পদ, সম্পদ থাকলে কি ডেবিট। এরপরে অ্যাকাউন্ট পেবল ছিল পাওনাদার, অর্থাৎ আপনার কাছে যে টাকা পাবে তাকে অ্যাকাউন্ট পেবল বলা হয়, ওইটা ছিল দায়, দায় সবসময় কোন দিকে যায়? ক্রেডিট। আরেকটা দেখেন ক্যাপিটাল বলেই দেওয়া আছে, ক্যাপিটাল সবসময় কি মালিকানা সত্ত্ব ক্রেডিট হয়। এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনারা যদি দুইটার যোগ বিয়োগ করেন দুইটার সমান হওয়ার কথা। আমার একটা টাকা একটু মিস্টেক হয়েছে, ক্যাপিটাল আছে 3,60,000। দেখেন ডেবিট পাশ আর ক্রেডিট পাশ যদি আপনারা যোগ করেন তাহলে যোগফল আমাদের কি হবে? সমান হবে। মূলত 1 তারিখে যেহেতু ব্যালেন্স ছিল, ব্যালেন্সের জাবেদা আমার করলেও হবে না করলেও হবে, এটা নিয়ে কোনো ফ্যাক্ট না। এরপরে দেখেন আমাদের 2 তারিখে কি বলছে? পারচেজ গুডস ফর রিসেল, টাকা 75,000 বাই ক্যাশ। বলতেছে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে আমরা পণ্য ক্রয় করছি। তাহলে পণ্য বলতে কি? পণ্য বলতে পণ্য ক্রয় করছি, এখানে পণ্য ক্রয় বলতে শুধুমাত্র ক্রয়কে বোঝায়। আর ক্রয় মানে কি? পারচেজ। ক্রয় মানে কি? পারচেজ। ভার্সেস তাহলে আমরা এখন ক্রয় করছি এটা কি? নগদে। তাহলে ক্রয় করলে ক্রয়টা কি? ব্যয়, ব্যয় বাড়ে আর নগদ টাকা চলে যায়, মানে ক্যাশ কমে। যেহেতু ব্যয় বাড়লে পরে ডেবিট আর সম্পদ কমলে পরে ক্রেডিট। তাহলে আমাদের জাবেদাটা কি দাঁড়াইলো? তাহলে আমাদের জাবেদাটা দাঁড়াইলো পারচেজ ডেবিট আর ক্যাশ ক্রেডিট। বুঝতে পারছি? এরপরে দেখেন আমাদের 2 এর পরে আছে কয় তারিখ? 4 তারিখ। 4 তারিখে বলছে সোল্ড গুডস অন অ্যাকাউন্ট, বলছে বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয় করলে আপনি কি তার কাছে টাকাটা পাবেন, আর যার কাছে টাকা পাবেন তার নাম হচ্ছে কি? অ্যাকাউন্ট রিসিভেবল। যার কাছে টাকা পাবেন তার নাম কি? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর বিক্রয়টা হচ্ছে আয়, আর আয় করলে আয় সবসময় কি হয়? ক্রেডিট হয়। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। কত টাকা? 1,50,000।
আমরা রেকর্ড কি লিখবো? জাবেদায় কিন্তু রেকর্ড লেখা বাধ্যতামূলক। টু রেকর্ড সেলস অন অ্যাকাউন্ট। এটা অ্যাকাউন্ট রিসিভেবল হবে নাকি অ্যাকাউন্ট পেয়েবল হবে? বিক্রয়ের সাথে সম্পর্ক হচ্ছে রিসিভেবলের, কারণ দেখেন আপনি বিক্রয় করলে কি টাকাটা আপনি পাবেন। আপনি যদি কোনো কিছু বিক্রয় করেন তাহলে কি আপনি টাকাটা অবশ্যই পাবেন কি না? জি। তাহলে যার কাছে টাকা পাওয়া যায় তাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। এরপরে দেখেন 4 এর পর আছে কত তারিখ? 8 তারিখ। তাহলে 8 তারিখে বলতেছে কি কালেকশন অফ টাকা 1 লাখ ফ্রম কাস্টমার। এই কাস্টমার বলতে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। কাস্টমার বলতে কে? অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে বলতেছে অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে আপনার কিছু টাকা কালেকশন হয়েছে। কত টাকা কালেকশন হয়েছে? 1 লাখ টাকা। তাহলে কালেকশন হইলে আপনি কি পান? ক্যাশ আসছে। ক্যাশ পাই। তাহলে ক্যাশ হচ্ছে ডেবিট। আর এই যে অ্যাকাউন্ট রিসিভেবল নামক যার কাছে আপনি 1.5 লাখ পাইতেন, সে 1 লাখ দিলে পরে কি আর 1.5 লাখ পাবেন না, কমে 50,000 আসছে। পাবো। তখন অ্যাকাউন্ট রিসিভেবল কমবে। আর সম্পদ কমলে পরে কি হয়? ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। টু রেকর্ড ক্যাশ কালেকশন ফ্রম কাস্টমার। কত টাকা বলছে? 1 লাখ টাকা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। বলেন। আচ্ছা, না আসলে থিওরি সাবজেক্টটা ওইভাবে পড়ানো হয় না, এখানে অ্যাকাউন্টিংটা পড়ানো হচ্ছে এবং ক্লাস চলতেছে। আমি আপনার হচ্ছে ক্লাসের পরে ফোন দিব। আমি ক্লাসের পরে আপনার ফোন। আচ্ছা, এরপরে দেখেন আছে 15 তারিখ। বলছে পেইড রেন্ট ফর দা মান্থ টাকা 35,000 এন্ড স্যালারি টাকা কত? 40,000। আপনি দেখেন 15 তারিখে বলছে পেইড রেন্ট ফর দা মান্থ টাকা 35,000 এন্ড স্যালারি টাকা 40,000। তাহলে রেন্টটা কি? রেন্টটা কি প্রতিষ্ঠানের জন্য খরচ, এবং স্যালারিটা কি প্রতিষ্ঠানের জন্য খরচ। তাহলে খরচ যেহেতু রেন্ট দিছি এবং স্যালারি দিছি, তাহলে কি খরচটা বাড়ছে। আর খরচ বাড়লে পরে কি হয়? ডেবিট। এগুলো নরমালি ডেবিট অ্যাকাউন্ট যেগুলো, এগুলো যদি ইনক্রিজ হয় তাহলে এগুলো ডেবিট Debit। থাকবে আর কি। হ্যাঁ, তাহলে খরচ বাড়লে পরে কি? ডেবিট। তাহলে রেন্ট এক্সপেন্স নামে একটা খরচ এবং স্যালারি এক্সপেন্স নামে একটা খরচ। তো দুইটা খরচ হচ্ছে কি? ডেবিট। ডেবিট। আর এই দুইটা খরচের জন্য আমি কি দিছি? ক্যাশ দিচ্ছি, ক্যাশ। তাহলে ক্যাশ ডেবিট। টু রেকর্ড ক্যাশ টু রেকর্ড রেন্ট এন্ড স্যালারি এক্সপেন্স না? হ্যাঁ, টু রেকর্ড পেইড টু রেকর্ড পেইড রেন্ট এন্ড স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স। আমাদের সাইদুর ভাইয়ের নেটওয়ার্ক সমস্যা, উনি গ্রামে বাড়িতে চলে গেছেন। আচ্ছা, তাহলে দেখি রেন্ট কত টাকা? 35,000 আর হলো 40,000। আচ্ছা, আমরা সবাই জানি যে 45 মিনিট পরে টাইম আউট হয়ে যায়, তাই আমরা কেটে গেলে অবশ্যই আবার কিন্তু রিজয়েন দিব। জি। আপনি এই যে এইগুলা সবগুলোর পিডিএফ দিয়েন, তাহলে যারা মিস করছে, অনেকে হয়তো নেটওয়ার্ক দুর্বলতার কারণে করে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো এগুলো আপনি আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন পিডিএফ গুলো। আমি পিডিএফটা দিব শুধুমাত্র গ্রুপে। জি জি জি, থ্যাংক ইউ।
আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র আমাদের যে গ্রুপটা খোলা আছে ওই গ্রুপটাতে আমি জি। পিডিএফ ফাইল দিয়ে দিব, সমস্যা নাই। জি জি, আমরা তো এখন নোট করতে পারছি না, ওখান থেকেই আমরা নিয়ে নেব। আগের গুলো তো কিন্তু বানানো হয় নাই স্যার এগুলো। তবে আপনারা যদি সাথে সাথে খাতা কলমে করেন তাহলে এটা আপনাদের জন্য প্লাস খাতা পয়েন্ট। কলমে আমি খাতা কলমে লিখতেছি, হ্যাঁ লেখার চেষ্টা করছি, এটা হলো ভালো হয়, সবাই লেখার চেষ্টা করেন। তারপর স্যার আমরা করতেছি, সমস্যা নাই স্যার, আমরা করতেছি। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, না? আমরাও করতেছি। কারণ খাতা কলমে আমরা করার চেষ্টা করলে এটা আমাদের জন্য সুবিধা হবে। হাতে কলমে করে গেলে সবাই মানে শিখে যাবে না। আর যদি হাতে কলমে না করে যদি সবাই যদি মনে করেন যে আমি বুঝতেছি না বা স্যার কি করতে বলতেছে আমি কিছু বুঝতেছি না, এটার পিডিএফ নিয়ে আমি দেখবো, তাহলে আপনারা পস্তাবেন কিন্তু। কারণ আপনার খাতা কলমে হাতে কলমে করেন, করতে গেলে আপনার অনেক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন 20 তারিখে বলছে রিসিভ ইউটিলিটি বিল ফর দ্য মান্থ অফ টাকা 10,000 বলতেছে এই মাসের ইউটিলিটি বিল বা বিল পাইছি কত টাকা? 10,000 টাকা। এখন বলেন তো আপনি যখন বাসায় বিদ্যুৎ বিল পান তখন কি আপনার খরচ হয় না শুধু বিলটা পান? না স্যার, বিলটা পাই তখন খরচ হয় না। হ্যাঁ তখন কিন্তু খরচ হয় না, কিন্তু আপনি কিন্তু তখন মাথায় প্রেসার চলে আসে যে আমার এই বিলটা দিতে হবে। বিলটা দিতে দিতে হবে, হবে। অ্যাকাউন্ট পে। তার মানে অলরেডি দায় সৃষ্টি হয়ে গেছে, অলরেডি কি হয়ে গেছে? দায় সৃষ্টি হয়ে দায় গেছে। সৃষ্টি হয়ে গেছে। এই জন্য তাহলে আমার ওই বিলটা কি, ইলেকট্রিক বিলটা যেমন খরচ তাহলে ইউটিলিটি বিলটাও খরচ, তাহলে ইউটিলিটি বিল এক্সপেন্স ডেবিট। যেহেতু এটা খরচ তাহলে খরচ বাড়ছে, তাহলে খরচ বাড়লে পরে কি হবে? ডেবিট। এটা কি ট্রানজাকশন হয়েছে? হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনার বিল হয়ে গেছে, ইউটিলিটি বিল পাইছেন মানে কি, ইউটিলিটি বলতে আপনার উপযোগ খরচ, উপযোগের যে খরচগুলো আপনার হয়ে গেছে, আপনাদের বিলটা পাইছেন। যেমন দেখেন আপনার একটা সিম্পল জিনিস একটু বোঝেন, যখন আপনার বাসায় বিদ্যুৎ বিল আসে তখন আপনার বিদ্যুৎ বিল কি বিদ্যুৎ খরচটা কি হয়েছে না হয় নাই? হইছে। খরচ হয়েছে। বিদ্যুৎ খরচ কিন্তু হয়ে গেছে, তারপরে কিন্তু আপনি বিল পাইছেন। কিন্তু আমি তো ঠিক। পেমেন্ট দেই না। এখন আমি এটার পেমেন্ট দিই না, এটা আমার কি রয়েছে? বকেয়া রয়েছে। এটা আমার কি রয়েছে? বকেয়া রয়েছে। বকেয়া রয়েছে। তাহলে আমি এটার নাম লিখতে পারি অ্যাকাউন্ট পেয়েবলও লিখতে পারি, আবার ইউটিলিটি পেয়েবলও লিখতে পারি। খরচের ক্ষেত্রে তার নামের সাথে পেয়েবল লেখা যায়। অ্যাকাউন্ট পেবল লিখলে তো সমস্যা নাই তো স্যার? না, অ্যাকাউন্ট পেয়েবল লিখলেও সমস্যা নাই, অ্যাকাউন্ট পেয়েবল লিখলেও সমস্যা নাই। আচ্ছা যখন অপর পৃষ্ঠায় চলে যাবে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমি কি করব? অপর পৃষ্ঠায় চলে গেলে আপনার আর কোনো উপরে কোনো হেডিং টেডিং কোনো কিছু লেখার দরকার নাই, একবারে আপনি উপর থেকে Just- দাগ টেনে আসলে হবে। আবার যদি আপনি মনে করেন না আমি উপরে মার্জিন আবার প্রথম পেজের মতন ছক করে লিখবো, আপনি লিখতে পারেন, তাতেও সমস্যা নাই। এগুলো মার্কের ক্ষেত্রে তো কোনো প্রবলেম হবে না? না না না, এটার ক্ষেত্রে মার্কের কোনো প্রবলেম হবে না। রিসিভড ইউটিলিটি বিল, কত টাকার বিল পাইছি? 10,000 টাকা। 10,000 টাকা। 10,000 টাকা। ভালো হয়েছে। এরপরে দেখেন আমাদের কত তারিখ? 25 25 তারিখ। 25 তারিখ। তাহলে 25 তারিখ আমার বলছে